আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পায়েল নাক ফুলিয়ে জুতা হাতে নিয়ে পানির দিকে আসলো। অন্তু আসলো পিছু পিছু, শাড়ি আঁকড়ে ধরে পা ধুয়ে জুতোগুলো ধুয়ে নিল। অন্তুকে ইশারা করে বলে শার্ট খুলে দিতে। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম অন্তু। পায়েলের এত শান্ত স্বভাব সুবিধা ঠেকছে না তার কাছে, তবুও ভয়ে ভয়ে শার্টটা খুলে হায়েলের হাতে দিল। শরীরের একটা কালো গেঞ্জি আছে যা কাদায় তত একটা ময়লা হয়নি। শার্টটা পানিতে ধুয়ে ভালো করে চিপে নিল পায়েল, যেন পানি না থাকে। বিস্মিত ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে থাকা অন্তুর হাতে শার্টটা ধরিয়ে দিয়ে বলল, একটু হাতে নিয়ে রাখ, তারপর পরিস। সবসময় রণমূর্তির রূপ ধারণ করে রাখা পায়েলের কেয়ারিং বিহেভিয়ার অন্তুর মনের ভয় বাড়িয়ে দিচ্ছে। শুকনো গলায় বলে উঠল, জুতা পেটা করবি না? খেতে চাইলে অবশ্যই করব। খেতে চাস বুঝি? ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো পায়েল। অন্তু 1 মিনিটও স্থির থাকলো না, দৌড়ে যেতে যেতে বলল, তোর জুতো তোর পায়ে থাকুক। এটুকু বলে আবারও থামলো। পেছন ফিরে দৌড়ে আসলো পায়েলের কাছে, জুতো জোড়া হাতে নিয়ে পূর্ণ দৃষ্টি মেলে বলল, অভিক না আসা অবধি জুতো জোড়ার দায়িত্ব আমার। নির্নিমেষ দৃষ্টি পায়েলের হৃদয় ভেদ করে কিছু একটা ছিন্ন ভিন্ন করে গায়েব হয়ে গেল। কি কষ্ট এই রক্তাক্ত হৃদয়ের, চাইলেও যে কাউকে দেখানো অসম্ভব। খোলা একটা বিস্তৃত মাঠ, ঘাটের ওপর দিয়ে খালি পায়ে হাঁটতে বেশ লাগছে সবার। সামান্য দূরে তেঁতুল গাছটা তার অমায়িক সৌন্দর্য নিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। তার সৌন্দর্যের কারণ পাতার মতো ঝুলে থাকা তেঁতুল। তুলি ভালো করে তাকিয়ে বুঝলো অন্যবারের তুলনায় তেঁতুল এবার বেশি এসেছে। কেমন করে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে কাছে ডাকছে তুলিকে। তেঁতুলের লোভের সম্মোহনের ন্যায় গাছের তলায় এসে দাঁড়ালো তুলি। মনের কল্পনায় ভেসে উঠল ভয়াবহ এক স্মৃতি। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য দিয়েছে তুলি। আকাশের সাদা মেঘের ভেলা সরে গিয়েছে খানিকক্ষণ আগে। চারদিকে রক্তিম আভার ছড়াছড়ি, আকাশের নীল সৌন্দর্যকে গিলে নিয়েছে লালচে রক্তিম রং। দেরি না করে শাড়ি পরা অবস্থায় তুলি কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো কিশোরী সঙ্গী মর্মিতাকে নিয়ে। দুই বান্ধবী একসাথে নৃত্য দিয়েছিল। টুকটুকে লাল শাড়িটা দুজনের রূপের ঝলক বাড়িয়ে দিয়েছে। তেঁতুল তলায় আসতেই ধুক করে উঠল তুলির বুকটা। আহান ভাই বারবার বলেছিল অনুষ্ঠান শেষে যেন ইংরেজি ম্যাডামের মোবাইল দিয়ে তাকে একটা কল দেওয়া হয়, সে এসে নিয়ে যাবে। কিন্তু তুলি আহানের আদেশটাকে হাওয়ায় উড়িয়ে দিল। তেঁতুল তলায় ভর সন্ধ্যায় মেম্বারের নেশাখোর ছেলেকে দেখে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। পাগুলো লোহার মতো ভারী হয়ে এলো। এক একটা কদম ফেলতেও খুব কষ্ট হচ্ছিল। এই বুঝি পথ আটকে বসলো বদমাইশ ছেলেটা। এর আগেও দুইবার পথ আটকে তুলিকে প্রেমের প্রস্তাব দিয়েছে এই ছেলে। বলেছে রাজি না হলে তুলে নিয়ে গিয়ে বিছানার সঙ্গী বানাবে। ছোট্ট আবুজ তুলি দুদিন ভয়ে স্কুলে যায়নি, কাউকে বলতেও পারেনি লজ্জা সংকোচে। ছেলেটা পেছনের ছেলে দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো। দ্রুতগামী তুলির দিকে দৌড়ে এসে পথ আটকালো। অভিশঙ্কায় ছিটকে মাটিতে পড়ল তুলি। ভয়টা গ্রাস করে নিল ভয়ঙ্কর ভাবে। মর্মিতা তুলিকে টেনে তুলে গলা উঠিয়ে বলল, পথ আটকালেন কিরে তৌহিদ ভাই? আমাদের যাইতে দেন, নাইলে কিন্তু খুব খারাপ হইব। দুর্বোধ্য হাসলো তৌহিদ, ঠোঁট কামড়ে বলল, তুই যা মর্মিতা, আমার তো শুধু তুলিরে দরকার, যা তুই। মর্মিতা তেতে উঠে বলল, বিক্ষিপ্ত স্বরে জানালো, আমি যাবো না, তুলিরে ফালাইয়া যাবো না, আপনি আমরা পথ ছাড়েন। ছাড়বো না। বলেই তৌহিদ তুলির শাড়ির আঁচল ধরে টান দিল। নিমিষেই কোমরের বিছা ঝরঝর করে মাটিতে ছড়িয়ে পড়ল। হাওমাও করে কেঁদে উঠল তুলি। তৌহিদের থেকে ছিটকে গিয়ে দুহাত জোর করে বলল, আমার যাইতে দেন তৌহিদ ভাই, আমার সর্বনাশ করেন না। তোরে আজ কেমনে যাইতে দেই ক তুলি? তোর খালা তো বাইরের নামই জানি কিতা। পাশের ছেলেটা হেসে বলল, হ আহান, হেতে আমারে মারার হুমকি দিছে। তোর দিকে চাইলেও নাকি পরিণাম বহুত খারাপ হইব। আমি আজ পরিণামটা দেখতাম চাই, তোর ইজ্জত হরণ কইরা।
পিলে চমকে উঠল তুলির। মর্মিতার হাতটা আঁকড়ে ধরতেই বুঝল মর্মিতাও কাঁপছে। তৌহিদ মর্মিতাকে সরিয়ে পুনর্বার তুলির শাড়ির আঁচল ধরতে নিলেই বুকে লাথির চোটে মাটিতে গা এলিয়ে পড়ল। প্রকাণ্ড জোরে কেঁপে উঠল তুলি, মর্মিতা ও ভয়ে। দিক বিদিক ভুলে কোনো দিকে দেখার প্রয়োজন অনুভব না করে মর্মিতার হাত ধরে ছুটে এলো বাড়িতে। মায়ের বুকে হামড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। কাঁপতে কাঁপতে একসময় জ্ঞান হারালো। মনের দিক থেকে দুর্বল মেয়েটা, অল্পতেই ভেঙে পড়ার স্বভাব তার। মর্মিতা কাঁপা কাঁপা কণ্ঠে সবটা খুলে বলল আফসানাকে। তুলি যখন চোখ মেলল, সামনে আমরিন, ইনশিতার চেহারা দেখতে পেল। ওদেরকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। ইনশিতাদেরও তুলির নানুর বাড়ি তুলিদের বাড়ি থেকে 10 মিনিটের পথ। বেড়াতে আসলেই তুলিকে দেখে যায় ওরা। সেদিনের ভয়াবহ কাণ্ডের পর তুলি রুম থেকে বের হয়নি কয়েকদিন। সায়রা বেগম যাওয়ার দিন তুলির সাথে দেখা করতে এলো। আমার ছেলেটা এসেছে তুলি, জানিসই তো ও কখনো আসে না নানার বাড়িতে। বছর 2 আগে এসেছিল, তখনও তোর সাথে দেখা হলো না। আর এইবার এসেই লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে ছেলেটা। মেম্বারের ছেলেকে মেরে হসপিটালে পাঠালো। না জানে কি করেছে তৌহিদ। আদ্র রাগ হলে ওকে সামলানোর সাহস কারোই নেই। বিচলিত দৃষ্টি ফেলল তুলি। ঠাউর করে নিল ওই দিন তৌহিদের হাত থেকে বাঁচানো মানুষটা তার সায়রা খালামণির ছেলে আদ্র। গতকাল মর্মিতা এসেও জানিয়েছিল আদ্র নামের এক ছেলে নাকি ওই দিন ওদের বাঁচিয়েছে। সেই সাথে মর্মিতা খুব করে প্রশংসাও করলো আদ্রর। তুলির খুব ইচ্ছে হলো এক পলক মানুষটাকে দেখার জন্য প্রায় মরিয়া হয়ে উঠল। সায়রা বেগম বিদায় জানিয়ে বেরিয়ে আসতেই পিছু পিছু এলো তুলি হন্তদন্ত হয়ে। কিন্তু কোথাও মিলল না সেই মানুষটার দেখা। মায়ের কাছে শুনলো আদ্র নিজের গাড়ি করে হসপিটালে ইমার্জেন্সি থাকায় আগে আগে চলে গেছে। এক বুক হতাশা নিয়ে রুমে এলো তুলি। চেয়ার টেনে বসে চোখ স্থির করলো বইয়ের উপরে পড়ে থাকা ভাঁজ করা সাদা কাগজটার দিকে। কিঞ্চিত কুঁচকে এলো ভ্রু। হৃদয় পটে বাসা বাঁধা ভয়ের কারণে হুঁশ যেন থেকেও ছিল না এই কটা দিন। কোথা থেকে আসলো এই কাগজ জানা নেই তুলির। উৎসুক মন নিয়ে পড়া শুরু করলো। ব্যাককেল। প্রথমে ব্যাককেল শব্দটা চোখে বিধতেই থতমত খেয়ে গেল তুলি। এই মেয়ে তো ব্যাককেল আর ভীতু কেন তুমি? ভয়ে নিজেকে বন্দি করে নিলে? দেখতে এসেছিলাম তোমাকে, এসেই দেখলাম গভীর নিদ্রায় বিভোর তুমি। চোখের কার্নিশে জলবিন্দুর ছাপ ছিল স্পষ্ট। বুঝতে পারলাম আমার সহ্য হচ্ছে না তোমার নোনতা অশ্রুদান। তাই নিজের ঠোঁটের স্পর্শে শুষে নিয়েছে চক্ষু জল। বিস্মিত নির্জীব ছিল তুলি কয়েক পর। হুট করে তুলির মনে হলো লেখার মালিক তার আপনজন, অতি আপনজন। আকস্মিক কোমরে চিমটি পেয়ে ব্যথায় কুকড়ে গেল তুলি। ছিঁড়ে গেল ভাবনার জাল। হাত দিয়ে মালিশ করতে করতে পাশ ফিরে তাকালো ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে। আদ্র ঠোঁটের কোণে প্রস্ফুটিত হাসি, নীলাভ চোখ দুটোর দৃষ্টি প্রখর। সবার অগোচরে তুলির হাতটা সরিয়ে নিজেই কোমরে হাতের মালিশ করে দিল। শান্ত দৃষ্টিতে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছো বউ? একরাশ বিস্ময় দেখা দিল তুলির আখিদয়। এ কেমন ডাক্তার, ব্যথা দিয়ে বলছে ব্যথা পেয়েছে কিনা। অস্ফুট স্বরে বেরিয়ে এলো, এভাবে হাত উঁচিয়ে কি ভাবছিলে? তোমার উন্মুক্ত কোমরে আমার হাত রেখে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারছিলাম না আমি। তুলির এতক্ষণে খেয়াল হলো, চারপাশে তাকিয়ে দেখলো সবাই সবার মতো মগ্ন। তেঁতুলে ঢাল ধরে এত লম্বা সময় অবধি স্মৃতিচারণে ডুবেছিল। আদ্র সেদিন ঠিকই বলেছিল। ব্যাককলি আমি। আদ্র শাড়িটা একটু তুলে কোমর ঢেকে দিল। লজ্জায় স্তম্ভিত হয়ে পড়ল তুলি। শার্টের হাতা ফোল্ড করে তেঁতুলের ঢাল টেনে অনেকগুলো তেঁতুল পেরে ধরিয়ে দিল তুলির হাতে। ডালগুলো নিচের দিকে ঝুলে থাকায় খুব একটা কষ্ট করতে হয়নি। হাত ছেড়ে তুলির পাশে দাঁড়িয়ে ফিচেল স্বরে বলল, আমার নিজেকে নিয়ে খুব গর্ব হচ্ছে তোলা। তুলির কপালে ভাঁজ পড়ল। চোখে আটকালো আদ্রর ম্লান হাসি। ছোট্ট করে প্রশ্ন করল, কেন? এই যে ফুলসজ্জার 3 দিন অতিবাহিত হতে না হতেই তেঁতুল খাওয়া শুরু করে দিলে তুমি। তুলির চোখ বড়সড় হয়ে এলো নিমেষে। বক্ষস্থল কেঁপে উঠল নিদারুণ ভাবে। লজ্জার আভা ছড়িয়ে গেল শ্যামবরণ মুখশ্রীতে। আদ্র দূরত্ব কমালো, সেই সাথে বাড়ালো হৃদস্পন্দনের অস্বাভাবিক উঠানামা।
চতুর্দিকে দৃষ্টি বুলিয়ে চট করে অধর ছুঁয়ে দিল তুলির লজ্জা মাখা কপলে। পাকা তেঁতুলের খোসা ছাড়িয়ে দিতে দিতে বলল, সমস্যা নেই তুলা, বেশি বেশি তেঁতুল খাওয়ার ব্যবস্থা করে দিব আমি। দক্ষিণা বাতাসে নড়ে উঠল হালকা, শ্রবণ গ্রন্থি গরম হয়ে এসেছে আর্দ্র রসাত্মক বাক্যে। তুলির মনে হচ্ছে এইবার জ্ঞান হারাবে। ইস, একটু যদি সুযোগ হতো তবে তুলি আর্দ্রর বুকে মুখটা লুকিয়ে ফেলত। এটাই তো তুলির রক্তিম মুখশ্রী লুকানোর একমাত্র স্থান, লজ্জা নিবারণের শেষ আশ্রয়। উষ্ণতা বোধহয় প্রেমময় চুক্তিতে আবদ্ধ হয়েছে প্রকৃতির সাথে। প্রকৃতির ওপর দিনকে দিন তার প্রেমের গভীরতা বাড়িয়ে চলছে তো চলছে। সামান্য একটু নিজের তেজি প্রেম কমানোর নাম পর্যন্ত নিচ্ছে না। হায়, এ কেমন বেহায়া উত্তাপ! ঠিক যেন তুলির ডাক্তার সাহেবের মতো। সময়ের সাথে গম্ভীরতার খোলস ভেঙে নিজেকে আবৃত করে নিয়েছে বেপরোয়া খোলসে। গোসল সেরে এসে কোমরের শাড়ির আঁচল গুজে নিল তুলি। জানালার পর্দাগুলো সরিয়ে অংশুমালীকে ঘরে আসার সুযোগ করে দিল। তুলির দোয়ায় আনন্দিত হয়ে সূর্য প্রথম কিরণটা শ্যামবতীর বদনে আলিঙ্গন করে ছুতে লাগলো পরম যত্নে। কিন্তু শ্যামবতীর ডাক্তার সাহেবের তা একটুও পছন্দ হয়নি, একটুখানিও না। উন্মুক্ত কোমরে ঠান্ডা হাতের স্পর্শে উত্তাল ঢেউ গর্জে উঠল তুলির হৃৎপিণ্ডের প্রতি অংশে। মৃদু কাঁপন ধরল দেহের সর্বাঙ্গ জুড়ে। ভেজা চুলগুলো একপাশে সরিয়ে ঠোঁটের পলস পুড়িয়ে দিচ্ছে অনবরত আর্দ্র। পেটে হাতের চাপ প্রগাঢ় হতেই তুলির বুকের উচ্চাটন বেড়ে গেল। তরঙ্গের ন্যায় শিহরণ খেলে গেল সারা কায়ায় অভ্যন্তর স্থানে। আর্দ্রর হাতের বাঁধন শীতল হাওয়া মাত্র ঝটপট পেছন ফিরল। চোখের পাতায় ভেসে উঠল আর্দ্রর অর্ধনগ্ন দেহ। সদ্য স্নান সেরে এসেছে আর্দ্র, শরীরে শুধু টাওয়াল জড়ানো, গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার উপক্রম তুলির। বিয়ের এতগুলো মাস পার হয়েছে, কিন্তু পার হয়ে গেছে এক বসন্ত। তবুও তুলির কাছে আজও অসম্ভব হয়ে উঠেছে আর্দ্রকে এহেন রূপে দেখা। যখনই ভুলবশত নেত্রযুগলে ধরা পড়ে যায় আর্দ্র অর্ধ উন্মুক্ত ফর্সা বলিষ্ঠ দেহ, তখনই এক আকাশসম লজ্জা তুলিকে ঘিরে ধরে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তীব্রভাবে। তুলির ভাবতেই কাঁপুনি ছুটে যায় এই সুদর্শন পুরুষের ছোঁয়ার বিচরণ তার দেহ জুড়ে। চুলটা ভালো করে ঝেড়ে রুম থেকে বের হওয়ার জন্য অগ্রবর্তী হতেই আর্দ্রর শক্তপোক্ত হাতের বাঁধনে বাধা পড়ল। মুহূর্তেই জমে গেল পুরো দেহ। নিজের সাথে জড়িয়ে নিয়ে আর্দ্র অন্য হাত মেলে তুলল তুলির দিকে। হাতের মুঠোয় জিনিসটা দেখে তুলির হুঁশ উড়ে গেল। ভয় দুকপুক শুরু হয়ে গেল বুকের। আর্দ্রর চোখের মনি লাল হয়ে উঠেছে ইতিমধ্যে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ে দিল তুলির দিকে, তুলি কাঁপা কাঁপা হস্তে হাতে দলা মোচড়ানো ছোট্ট কাগজটা নিয়ে আর্দ্রর হাত থেকে মেলে দেখলো লেখাটা ঠিকঠাক লিখেছিল কিনা। আপনি কি বাবা হতে চান ডক্টর সাহেব? হ্যাঁ, একদম সঠিক লিখেছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ভোরবেলা তুলি এই এক বাক্য ছোট্ট কাগজে লিখে ড্রেসিং টেবিলের আয়নায় আটকে রাখে। মুখে বলতে খুব সংকোচ তার, লজ্জায় ভারী হয়ে যায় মনটা তৎক্ষণাৎ। অতঃপর চেয়েও অসম্পূর্ণ থেকে যায় মুখের বুলি। তাই তো কাগজে মনের কথা, ইচ্ছা জানানোর উপায়, মাধ্যমের উৎপত্তি ঘটিয়েছে ইদানিং। কাগজটা আর্দ্রর হাতে আবারও গুজে দিয়ে মায়াময় দৃষ্টি নিক্ষেপ করল তুলি। নিমেষেই নিভে গেল আর্দ্রর রোষপূর্ণ অগ্নিময় চাহনি। তুলিকে টেনে এনে বিছানায় বসালো, নিচে বসে পড়ল তুলির সামনে হাঁটু মুড়ে। শাড়ি সরিয়ে পেটে চুমু খেলো গভীরভাবে। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে আর্দ্রর চুল খামচে ধরল তুলি। আর্দ্র তুলির পেটের দিকে চোখ জোড়া নিবদ্ধ করে স্নান হেসে বলল, তুমি চাও তোমার এই ছোট কোমল পেটে আমাদের প্রণয়ের ফলস্বরূপ একটা কোমল প্রাণ বেড়ে উঠুক? আর্দ্রের দৈবত প্রশ্নে তুলি হকচকালো, ক্ষীণ লজ্জা অনুভব করল। তৎপরে আলগোছে সরিয়ে আনলো হাত।
গালগুলো কেমন উত্তাপে গরম হয়ে এসেছে।